বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন আজহার লিমন এবং রাজু আহমেদ। লিমন, কার্গো ভিলেজে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসছে কিনা সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। তার একদিন ভর আপনারাও এটি কভার করেছেন। এই মুহূর্তে আমরা যেটি দেখছি যে ভেতর থেকে ওই কার্গো যে টার্মিনাল এর ভেতর থেকে যে গোদাম বা এই কুরিয়ার সার্ভিসগুলোর জন্য যেই ওয়ার হাউসগুলো রয়েছে সেই ওয়ার হাউসগুলো থেকে এখনও ধোঁয়ার কুণ্ডলী বাইরে বেরিয়ে আসছে এবং সেটি কিন্তু অব্যাহতভাবে আমরা এখানে মোটামুটি রাত 10টার দিকে এসেছি। গেল 2 ঘন্টা ধরে আমরা এই চিত্রই দেখছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ডিজি উনি আমাদেরকে সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন যে 10:30টার মধ্যে বা 11:30টার মধ্যে এটি পুরোপুরি নির্বাপন সম্ভব হবে। এরপরে নতুন করে আর কোনো তথ্য নেই বা আর কোনো ব্রিফিং করেননি। তো ভেতরের অবস্থা যে কি সেটি তথ্যগত দিক থেকে আমরা তেমন কিছু দিতে পারছি না। তবে যেটি আমরা দেখছি বাইরে থেকে যে ভেতর থেকে ধোঁয়ার কুণ্ডলী এখনও বেরিয়ে আসছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যারা যে দায়িত্বে ছিলেন তারা সেভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। ফায়ার সার্ভিসের 37টি ইউনিট তো কাজ করেই যাচ্ছে, ভেতরে তারা এখনও পানি ঢালছে। আর বিমান বাহিনী সহ সিভিল এভিয়েশনের যে সমস্ত বিভাগগুলো রয়েছে তারাও এটি নিয়ে কাজ করছে। যেটি ফায়ার ডিজি যেটি প্রশ্নের উত্তরে সাংবাদিকদের জানিয়েছিলেন যে এই গেল যে প্রায় 10 ঘন্টা ধরে এই আগুনটি যে জ্বলছে এবং বিমানবন্দরের মতো কেপিআই বা বিশেষ সংরক্ষিত এলাকায় এই ধরনের একটা অগ্নিকাণ্ড এত সময় ধরে যে জ্বলতে থাকা বা এত সময় ধরে যে নেভানো যে যায়নি, এই সমস্ত প্রশ্নের উত্তর উনি বলেছেন যে শুরুতে আসলে কিছু ব্যাপার বেগ পেতে হয়েছে। বিশেষ করে এখানে প্রায় 60টির মতো কুরিয়ার সার্ভিস, আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস কাজ করে। তাদের জন্য বিভিন্ন যে আলাদা আলাদা যে স্লট বরাদ্দ রয়েছে, ওয়্যার হাউস রয়েছে, সেগুলোর তালা ভাঙতে বেশ দেরি হয়েছে। এটা একটা কারণ। আরেকটা কারণের কথা উনি বলেছেন যে ভেতর থেকে বেশ দমকা বাতাস আসছিল যেগুলো আগুনকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বা আগুনকে উস্কে দিয়েছে। এই সমস্ত কারণের কথা উনি বলেছেন। ক্ষয়ক্ষতির ব্যাপারে উনি সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি এবং বাণিজ্য উপদেষ্টা যিনি তিনিও কিন্তু জানিয়েছেন যে এগুলোর ব্যাপারে জানানো হবে, ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে এবং ব্যবসায়ী যারা আছেন বিশেষ করে আমদানিকারক যারা আছেন তাদের ক্ষয়ক্ষতি বা কিভাবে কি করা যায় এই ব্যাপারগুলো নিয়ে তারা সচেষ্ট আছেন। এবং ওনার বক্তব্যে যেটি তখন ছিল যে এই মুহূর্তে তাদের প্রধান কাজ বিমানবন্দর সচল করা। সেই জায়গায় আমরা দেখছি যে এখনও বিমানবন্দর যে পুরোপুরি সচল হয়েছে সেটি কিন্তু বলা যায় না। বিমান ওঠা নামা পুরোদমে শুরু হয়েছে সেই ব্যাপারটিও আমরা দেখছি না। তবে কয়েকটি ফ্লাইট কিন্তু এখানে অবতরণ করেছে এবং বেশ কিছু ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে এবং বলা যায় যে বেলা 2টার পর থেকে কিন্তু এখান থেকে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি, যেই কারণে এই ফ্লাইটগুলোর নতুন করে কিভাবে রিশিডিউল করা হবে, নতুন করে কিভাবে সূচি নির্ধারিত হবে, এই কাজগুলো বিমানবন্দর কর্তৃপক্ষ এখানে করছেন। আর পাশাপাশি এই যে ওয়্যার হাউস এর ভেতরে ঢোকার জন্য বা ভেতরের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য এখন কি পরিস্থিতি, এগুলোর জন্য এগুলোর কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন দল। জানিয়ে রাখি যে আজকে এইখানে যে ব্যাপারটি এই কার্গো টার্মিনালে যেটি ঘটে সেটি হলো যে এইখানে কার্গো টার্মিনালের 3টি গেট রয়েছে। প্রথম এবং দ্বিতীয় 2টি গেটই কিন্তু এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য সংরক্ষিত। আরেকটি গেট দিয়ে মূলত আন্তর্জাতিক যে কুরিয়ারগুলো এখানে কাজ করে সেই আন্তর্জাতিক কুরিয়ার মালামাল কিন্তু ভেতরে ঢোকানো হয় বা বের করা হয়। তো এই সমস্ত কুরিয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই 2টি মিলে এখানে প্রায় 2000 শ্রমিক কাজ করে। কিন্তু ভাগ্যক্রমে শনিবার এই কাজটি চলে বা এই কাজের এই বেলাটি চলে হলো দুপুর 1টা পর্যন্ত, যেই কারণে এই দুপুর 1টার পরই কিন্তু শ্রমিকরা সব বেরিয়ে গেছে। প্রায় 2000 শ্রমিক এই যে আন্তর্জাতিক যে 60টি কুরিয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে কার্গো সার্ভিস সেখানকার সব শ্রমিকরাই বেরিয়ে গেছে। কারণ অন্যান্য দিন মোটামুটি পুরো বেলা চললেও শনিবার কিন্তু এটি দুপুর 1টা পর্যন্ত চলে, যেই কারণে এখানে বিশেষ করে মানে হতাহতের ঘটনাটা ওইভাবে ঘটেনি। সেই ধরনের একটা পর্যবেক্ষণ আসছে এবং যেটি কিন্তু পরবর্তীতে হয়তো এই ভেতর থেকে যারা পর্যবেক্ষণ করে আসবেন কিংবা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হলে সেই ব্যাপারগুলো কিন্তু আরও স্পষ্ট হওয়া যাবে। এই একটা ব্যাপার। আর এই অগ্নিকাণ্ডের ব্যাপার নিয়েও অনেক ধরনের অনেক আলাপ আলোচনা চলছে। বিশেষ করে যেটি বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন যে এইখানে যে 2টি বিভাগ, একটা হলো যে আমদানি
কার্গো টার্মিনাল আর একটা হলো রপ্তানি কার্গো টার্মিনাল। যেটি বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন যে রপ্তানি কার্গো টার্মিনাল অর্থাৎ বাংলাদেশ থেকে যে সমস্ত পণ্য বাইরে যাবে সেই টার্মিনালটি একেবারেই সুরক্ষিত আছে, সেগুলোতে আগুনের ছোঁয়া লাগেনি। কিন্তু যেগুলো বিদেশ থেকে এসেছে সেগুলোতেই মূলত অগ্নিকাণ্ডটা ঘটেছে এবং সেটি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। তো যেই কারণে এর সঙ্গে সম্পৃক্ত যারা সিএফ অ্যান্ড এজেন্ট আছেন, ব্যবসায়ীরা যারা আছেন, তারাও এখানে আছেন, খোঁজখবর নেবার তারা চেষ্টা করছেন। এবং এই ঘটনাটা সেটি নিয়ে কিন্তু তাদের এক ধরনের শোক আছে, তাদের এক ধরনের কিন্তু দুঃখ আছে। যেটি এই আগুন নিয়ে এখানে তো একটা বড় আগুনের ব্যাপারটা এই বিমানবন্দর এলাকা থেকে এখানে তো দেখাই যাচ্ছে, সরাসরি সম্প্রচার করছে গণমাধ্যমগুলো, কিন্তু এর ব্যাপকতা কিন্তু রাজনীতি থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু এটির প্রভাব দেখা গেছে। বিশেষ করে রাজনীতির মহলে কিন্তু বেশ আলাপ আলোচনা হচ্ছে এই আগুন নিয়ে। প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই আগুন নিয়ে উদ্বেগ জানানো হয়েছে এবং এটি নাশকতা কিনা, ষড়যন্ত্র কিনা। বিশেষ করে চট্টগ্রামের যে ইপিজেড সেখানে অগ্নিকাণ্ডের পর এবং কয়েকটি গার্মেন্ট কারখানায় যে অগ্নিকাণ্ড, এটির পর এই রাজনৈতিকভাবে এই ব্যাপারটিকে কিন্তু দেখা হচ্ছে এবং এটি ষড়যন্ত্র কিনা, এটি এই গণভ্যুত্থানের যে শক্তি সেটিকে নস্যাতের কোনো ব্যাপার কিনা, এটি কিন্তু রাজনীতিকরা বলছেন। এখানে আসলে কি ঘটেছে এগুলো হয়তো পরবর্তীতে জানা যাবে। তবে যেটি তারেক আপনাকে জানিয়ে রাখতে চাই যে এমন একটা সময়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে, এবং এইটি কিন্তু বলা যায় যে কার্গো যে সেবা, সেই কার্গো সেবার এক ধরনের প্রাণকেন্দ্র বা হাব বাংলাদেশের। এর কারণ হলো যে গেল 27 এপ্রিলের আগে এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাদে এই বিমানযোগে যে কার্গো সেবা, এটি কিন্তু বাংলাদেশে আর কোথাও ছিল না। এবং যেটি আমরা জানতে পেরেছি যে প্রতি বছরে যে আন্তর্জাতিক যে বাণিজ্য বাংলাদেশের সঙ্গে হয়, সেই আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 2 লক্ষ টন পণ্য বা পরিষেবা এই টার্মিনাল ব্যবহার করেই হয়। এবং এখানে যেটি আমরা জানতে পেরেছি যে 6 থেকে 700 টন প্রতিদিন মালামাল কিন্তু এখানে আনা নেওয়া হয়। এখন এই 6 মাস আগে এপ্রিলের 7 তারিখে এই ভারতের বিভিন্ন বিমানবন্দর দিয়ে ভারতের বিভিন্ন কার্গো সার্ভিসের মাধ্যমে এই বাংলাদেশি যারা আমদানিকারক বা রপ্তানিকারক যারা আছে, তারা যেই পণ্যটি পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাতো, বিশেষত এই গার্মেন্ট পণ্য বা পোশাক শিল্পের যে পণ্য, সেটি বন্ধ করে দেওয়ার পর কিন্তু বাংলাদেশ সরকার চাচ্ছে বা পরিকল্পনা নিয়েছে যে বাংলাদেশ থেকে নিজস্ব যে কার্গো সার্ভিস সেটির সক্ষমতা আরও কীভাবে বাড়ানো যায়। এবং এর জেরে কিন্তু আমরা দেখেছি যে এই 6 মাস আগে 27 এপ্রিল সিলেটের এমএজি বিমানবন্দর থেকে কিন্তু প্রথম কার্গো ফ্লাইট চালু করা হয়েছিল। তো যেই কারণে এই যে পরিস্থিতি, এরপরে শাহ আমানত বিমানবন্দর থেকেও বাড়ানো হয়েছিল। তো এই কার্গো সার্ভিসের সক্ষমতা যখন বাড়ানোর চিন্তা করছে সরকার, তখন এই ধরনের একটি অগ্নিকাণ্ড, সেটি আসলে দুর্বলতা নাকি নাশকতা, এই ব্যাপারগুলো সব মহল ভাবাচ্ছে। আমরা এখানে আছি, এখানে আসলে পরবর্তীতে ব্রিফিং হলে বা ভেতরে ঢুকতে পারলে তখন হয়তো আমরা আরও কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তারেক, ধন্যবাদ লিমন। আমার ঘটনাস্থলে উপস্থিত আছেন আমাদের আরেকজন সহকর্মী রাজু আহমেদ। রাজু, আমাদের জানাবেন যে সেখানে হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা এবং সবশেষ পরিস্থিতি কি? তারেক, বিমানবন্দরের চাতালে জ্বলে ওঠা আগুনে কয়েক হাজার যাত্রীর যাত্রাপথ কিন্তু থমকে গেছে। একটি চৌকাঠ পেরিয়ে যখন 1000 মাইল দূরত্ব পাড়ি দেওয়ার কথা ছিল, সেই পাড়ি বিপরীতটা হয়ে কিন্তু এখন ভোগান্তিতে পরিণত হয়েছে। এই মুহূর্তে এখানে দেখছেন যে কয়েক হাজার যাত্রী কিন্তু তারা অপেক্ষা করছে। কারো শিডিউল দিলেও সেই শিডিউল আসলে সঠিকভাবে নির্ধারিত সময় হবে কিনা সে নিয়ে কিন্তু যাত্রীরা শঙ্কিত, এবং যাদের ফ্লাইট ভোরের দিকে রয়েছে তারাও কিন্তু শঙ্কিত। আসলে এই যে বাড়তি চাপের কারণে, অর্থাৎ দীর্ঘ সময় যেহেতু ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল, 9টার পর চালু হয়েছে, তো শিডিউল বিপর্যয়ের কারণে আসলে যাদের ভোরের দিকে ছিল ফ্লাইট, তারাও কিন্তু শঙ্কাতে আছে যে তাদের সেই যাত্রাপথটি অনিশ্চিত কিনা বা সেটি আসলে সম্পূর্ণ হবে কিনা। হতাহতের যে কথা বলছিলেন, হতাহতের এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য আমাদের হাতে আসেনি। ফায়ার সার্ভিস বা দায়িত্বরত বেবিচকের পক্ষ থেকেও এমন কোনো তথ্য আমাদেরকে দেওয়া হয়নি। তবে এখনকার সবশেষ পরিস্থিতি যদি জানাই, যে শিডিউল বিপর্যয়ের কথা বলা হচ্ছিল, তো 9টার পর যে ফ্লাইট ওঠানামা শুরু হয়, তারপর থেকে কিন্তু খুব দ্রুতই চেষ্টা করা হচ্ছিল যে এখান থেকে যে গাড়িগুলো, অর্থাৎ যে
ফ্লাইটগুলো শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে সেগুলো হয়েছে এবং বেশ কিছু তথ্য আমরা পেয়েছি যেগুলো বেশ কিছু ফ্লাইটের শিডিউল পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ যেগুলোকে বিভিন্ন সময় আজকে রাত 12টা বা 11টা নাগাদ যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটগুলো পরিবর্তন করে কিন্তু এগুলো আগামীকাল সকাল দুপুর বিকেল পর্যন্ত শিডিউল আবার নির্ধারণ করা হয়েছে। এখনকার পরিস্থিতি খুব দ্রুত গতিতেই এখানে যাত্রী ভেতরে প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ কাঙ্ক্ষিত সময় যেটি রয়েছে সেই সময়টিও কিন্তু এখন পর্যন্ত নির্ধারিত নয়। যারা প্রবেশ করছেন তারাও কিন্তু বেশ শঙ্কার মধ্যে রয়েছেন আসলে তাদের নির্ধারিত সেই সময় আসলে ঠিক থাকবে কিনা বা তাদের ফ্লাইটটি তারা ঠিকমতো পাবে কিনা। আবার যারা এখানে যেহেতু এই অগ্নিকাণ্ড ঘটার পরেই মানুষজন আগেভাগে আসার চেষ্টা করেছে, বিভিন্ন জটিলতার কারণে আগেভাগে আসার চেষ্টা করলেও কিন্তু পুরো সময় জুড়ে তাদের ভোগান্তি, অর্থাৎ একদিকে যেমন স্বজন ছেড়ে যাওয়ার যে বেদনা সেই বেদনাটি এই ভোগান্তি কিন্তু আরও একটু বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ যেখানে এখন বিভিন্ন দেশে থাকার কথা ছিল, বিভিন্ন জায়গায় অনেকের স্থলে যোগ দেওয়ার কথা ছিল, সেটির বিপরীতে কিন্তু এই বিমানবন্দরে কনক্রিটে বসে তারা সময় পার করছেন। এতে কিন্তু তারা বলছেন যে একদিকে যেমন শঙ্কা, ভয়, আতঙ্ক, ব্যথা, অন্যদিকে কিন্তু এই ভোগান্তি তাদের যে যাত্রাপথের যে কষ্ট সেটি আরও বাড়িয়ে তুলছে। অর্থাৎ আগামীতে কখন নাগাদ কেউ কেউ এমন সংখ্যা প্রকাশ করছেন যে কখন নাগাদ মূলত তারা ফ্লাইট পাবে বা আদৌ পাবে কিনা বা আজকে হবে কিনা এটি তারা নিশ্চিত না। অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা এসেছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা কিন্তু বেশ শঙ্কিত যে রাতে যদি আসলে তাদের ফ্লাইটটি নিশ্চিত না হয় বা তারা উড়াল দিতে না পারে, এই স্বজনদের নিয়ে বা তারা আসলে কোথায় থাকবেন এ নিয়েও কিন্তু চিন্তিত মনে হয়েছে অনেকে এবং তারা কিন্তু এই অভিযোগগুলো করেছেন। অর্থাৎ এই নির্ধারিত সময়ের মধ্যেই বোর্ডের মধ্যে যে তথ্যগুলো মূলত আসছে বহির্গমন বা এই চেকিংয়ের যে তথ্যগুলো আসছে সেগুলো দেখে তারা নিশ্চিত হচ্ছেন যে তাদের ফ্লাইটটি কখন। আনুষ্ঠানিকভাবে যে কোম্পানিগুলো রয়েছে যাদের মাধ্যমে আসলে তারা যাচ্ছেন বা বেবিচকের পক্ষ থেকে তাদের আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানানো কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। যে তথ্যগুলো মূলত স্ক্রিনে ভেসে আসছে, অর্থাৎ বাহিরে যে ডিপাচার বা আউট টাইমের যে টিভিগুলো রয়েছে, স্ক্রিনগুলো রয়েছে সেগুলোতে যে তথ্যগুলো আসছে সেই তথ্যগুলো দেখেই মূলত যাত্রীরা নিশ্চিত হচ্ছেন যে আসলে তাদের যাত্রার সময়টি আসলে কখন বা কিভাবে হবে। ফলে এই অগ্নিকাণ্ড ঘটার পর থেকেই অর্থাৎ দুপুর থেকে যে ফ্লাইটগুলো শিডিউল বিপর্যয়ের মধ্যে পড়েছে বা ওঠানামা করতে পারেনি সেগুলোর মধ্যে বেশ কিছু ফ্লাইট কিন্তু তাদের সময় পরিবর্তন করেছে এবং একই সঙ্গে সময় পরিবর্তনের পাশাপাশি ফ্লাইট পরিবর্তনের তথ্যও কিন্তু আমাদের কাছে এসেছে এবং অনেকেই দুপুর থেকে এখন অপেক্ষা করে কিছুক্ষণ আগে বা এখনও অনেকেই চলে যাচ্ছেন। এই যে দীর্ঘ সময় পর আসলে তারা চলে যাচ্ছেন এর থেকে তাদের যে অনিশ্চয়তা দেখা দিয়েছে এর থেকে তারা বেশ ক্ষোভ প্রকাশ করছেন। এই মুহূর্তে আরও কয়েক হাজার যাত্রী কিন্তু এই আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের যে টার্মিনাল 2-এর প্রবেশ পথ 6টি যে প্রবেশ পথ সেই 6টি প্রবেশ পথে তারা ভিড় করছেন। খুব দ্রুতগতির সঙ্গে প্রবেশের চেষ্টা করলেও কিন্তু বিভিন্ন চেকিং, বিভিন্ন নিরাপত্তার স্বার্থে যে চেকগুলো করা হয়ে থাকে, তল্লাশি করা হয়ে থাকে সেই জায়গায় কিন্তু কিছুটা বিলম্ব হচ্ছে। আরও একটি বিষয় যেটি হচ্ছে যে ব্যাপক নিরাপত্তার জন্য কিন্তু এখানে স্ক্যানার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ কিউআর কোড স্ক্যান সহ বিভিন্ন বিষয়ে তারা নিশ্চিত করার চেষ্টা করেছে। এতে করে আরও বেশ কিছু সময় আসলে লাগতে পারে এই যে যাত্রী জটলাটি যেটি রয়েছে সেটি শেষ হতে। অর্থাৎ এখন পর্যন্ত যারা এখানে অপেক্ষা করছে তাদের অনেকে নিশ্চিত নয় যে তাদের আসলে যাত্রাপথ আজকে তারা উড়াল দিতে পারবে কিনা, তাদের যাত্রাটি আসলে কখন কিভাবে হবে এটি কিন্তু নিশ্চিত নয় এবং যাদের নির্ধারিত সময় রয়েছে ভোরে তারাও কিন্তু নিশ্চিত নন যে তারা আজকে উড়াল দিতে পারবে কিনা বা তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে কিনা। তারাই গিয়েছিল আসলে বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ।